কি সমস্যার জন্য এসেছেন, টেল মি। মিথ্যা কথা বলতে নারাজ সোমা, তাই চুপচাপ ঠোঁট কামড়ে চেয়ারে শক্ত হয়ে বসে আছে। শিখা একধানে তানজিলের দিকে তাকিয়ে রোবটের মতো করে রিনরিনিয়ে উত্তর দিল। পেটে ব্যথা? তানজিল ভুরু কুচকে জিজ্ঞেস করলো। কার? আমার। উত্তর দিল শিখা। তানজিল আর কিছু জিজ্ঞেস করলো না, প্রেসক্রিপশনে ফটাফট দুটো ওষুধের নাম লিখে শিখার দিকে এগিয়ে দিয়ে বলল। আপনি আসতে পারেন। শিখা উত্তেজিত কণ্ঠে বলল। কেন, কিছুই তো চেক আপ করলে না। 1000 টাকা ভিজিট করে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি দুটো ওষুধের জন্য নাকি? তারপর তানজিলের দিকে হাত এগিয়ে দিয়ে বলল। অন্তত পার্স তো চেক করে দেখবেন ঠিক আছে কিনা। তানজিল শিখার বাড়ানো হাতে প্রেসক্রিপশন ধরিয়ে দিয়ে বলল। পেট ব্যথার জন্য পালস চেক করতে হয় না। শিখার মুখটা পুরোপুরি চুপসে গেল, ছোট্ট করে বলল। ওহ, তো এখন আসতে পারেন। তানজিলের কথা শুনে ধপ করে উঠে বসলো সোমা। যত দ্রুত সম্ভব এই লোকটার সামনে থেকে কেটে পড়তে হবে। এই দমবন্ধকর পরিস্থিতি থেকে বেরোতে পারলেই হলো। দ্রুত চেম্বার থেকে বেরোনোর প্রস্তুতি নিতেই তানজিলের শীতল কণ্ঠে থেমে গেল পা। থামো। ভাই খামছে ধরল সুমার বুক। অন্যদিকে শিখার মুখের হাসি হলো দ্বিগুণ প্রসারিত। তানজিল শিখার দিকে তাকিয়ে বলল। তুমি যাও। তারপর সুমার দিকে তাকিয়ে বলল। আপনার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলার আছে। ব্যাস হলো। শিখা ভাবলো হয়তো ডাক্তারবাবু তার সম্পর্কে কিছু বলবে, তাই দেরি না করে কি করে বেরিয়ে গেল দ্রুত। শিখা বেরোনো মাত্রই দরজা লক করে দিল তানজিল। নেশালো দৃষ্টিতে এগিয়ে গেল সোমার দিকে। সোমা চোখ বন্ধ করে পিছিয়ে যেতে যেতে দেওয়ালে ঠেকে গেল। তানজিল দেওয়ালে হাত রেখে চেপে ধরল সোমার মুখামুখি। কি করে জানলে? সোমা ফট করে চোখ খুলে নিল, আগ্রহী কণ্ঠে জিজ্ঞেস করলো। কি? আমি যে আজ রাতে যাব না তোমার কাছে। তো তো তুমি তার জন্যই তো আমার সাথে দেখা করতে চলে এলে। কি ব্যাপার বলো তো? আজকাল দেখছি আমাকে খুব বেশি মিস করো। মোটেও তেমন কিছু নয়, আমি তো এসেছি শিখার জন্য। সোমা কিছু একটা ভেবে বলল। আচ্ছা, শিখাকে আপনার কেমন লাগে? তানজিল চেপে ধরলো সোমার মুখ। এই ব্যাপার টপিক নিয়ে কোনো কথা বলতে চাইছি না এখন। আমার কেমন লাগা ভালো লাগা সবটা শ্যামকালো বধূকে ঘিরে। সোমা ছলছল চোখে বলল। তার মানে আপনি? সবটা জানি। নারীর শরীর নিয়ে খেলা পুরুষ নারীর মন বুঝতে 2 সেকেন্ড সময় ব্যয় করে না। আমার থেকেও শিখা বেশি সুন্দরী। তার চেয়ে বড় কথা, শিখা আপনাকে খুব বেশি ভালোবাসে। ভালো তো তুমিও বাসো, অথচ স্বীকার করছো না। যদি বলি শিখার থেকেও বেশি নয়? বেশি কোনো কিছুই স্বাস্থ্যের জন্য ভালো নয়। আই মিন তোমার আর আমার ভালোবাসা মিলে গেলে এমনিতেও ডোজ ওভার হয়ে যাবে। আপনি খুব নির্লজ্জ পুরুষ। তানজিল ঠোঁট কামড়ে ধরল। যদি বলি বেহায়াও? ছাড়ুন, যেতে হবে। শিখাকে জবাবদিহি করতে হবে, নইলে। যাবে? তো থাকার জন্য এসেছে নাকি? তানজিল আর অপেক্ষা করলো না, নিজের অধর ছুঁয়ে দিল সুমার শ্যামকালো সর্বমুখ জুড়ে। লজ্জায় আড়ষ্ট হলো সুমার মুখশ্রী। ঠোঁট কামড়ে ধরলো অবাধ্য অনুভূতিদের বাধা দিতে, কিন্তু হলো না। অস্ফুট অজ্ঞানে বেরিয়ে এলো ছোট্ট একটি বাক্য। একটু জড়িয়ে ধরি। তানজিল ঠোঁট প্রশস্ত করে হাসলো। বিন্দুমাত্র অপেক্ষা না করে শক্ত করে জড়িয়ে ধরলো সুমার বদন। হেরে গেলে বধূ। তানজিল তালুকদারের এক বুক ভালোবাসার কাছে তোমার ক্ষুদ্র জেদ টিকতে পারলো না। অনবরত তানজিলের ফোনে ফোন করে যাচ্ছে আলভি। ফোন সাইলেন্ট থাকার কারণে তানজিল খেয়াল করে উঠতে পারেনি। নিজের সমস্ত কাজ সেরে ফোন হাতে নিতেই তানজিল অবাক হলো। স্ক্রিনে আলভির এতগুলো মিস কল মানে গুরুতর কোনো বিষয়। দ্রুত হাতে আলভিকে কল ব্যাক করলো তানজিল। ফোন রিসিভ করে ওপাশ থেকে শোনা গেল আলভির কর্কশ কণ্ঠ। কোথায় ছিলি তুই? কতগুলো ফোন দিয়েছি, হিসাব আছে? সরি ব্রো, ফোন সাইলেন্ট থাকার কারণে শুনতে পাইনি। আই ফাক ইউর এক্সকিউজ। কত বড় সুযোগ মিস হয়ে গেল জানিস? কি হয়েছে সেটা বল। আমি আমার অফিসে থেকে বাড়ির সিসি ফুটেজে নজর রাখছিলাম। আজ আবারও সেই পাগল ওরফে ডক্টর স্মিথ আমাদের বাড়ির গেটের কাছে এসেছিল। আমার আসাতে লেট হবে বলে তোকে কল দিলাম। তো যেতে জাস্ট 10 মিনিটের ব্যাপার ছিল, হয়তো ধরেও ফেলতে পারতি। আলভির কথা শুনে তানজিল ধপ করে উঠে দাঁড়ালো। প্রচন্ড রাগে লাথি মারল চেয়ারটি। রাখ, আমি দেখছি। কল কেটে দ্রুত ফোন করলো আব্রাহামের কাছে। একবার রিং হয়ে কেটে যাওয়ার পর দ্বিতীয় কলে রিসিভ করলো আব্রাহাম। আব্রাহামকে কিছু বলার সুযোগ না দিয়ে তানজিল অনর্গল নিজের প্রয়োজনীয় কথা বলতে শুরু করলো। আমি তোকে একটি স্কেচ পাঠাচ্ছি। 24 ঘন্টার মধ্যে লোকটাকে আমার চাই। দরকার হলে তোর পুরো পুলিশ ফোর্স লাগিয়ে দে। 24 ঘন্টা মানে 24 ঘন্টা। কিন্তু কে এই লোক ভাই? কেন ধরবো? যেটা বলেছি সেটা কর, সব জানতে পারবি। বলেই ফোন কেটে দিয়ে নিজের ইজি চেয়ারটায় পায়ের উপর পা তুলে বসলো তানজিল। 2 আঙুলের মাঝে কলম ঘুরিয়ে কি যেন ভাবতে লাগলো গভীরভাবে।
বেলা 12টা বেজে গিয়েছে। সোমা আর শিখা বেঘরে ঘুমোচ্ছে এখনো। ওঠার কোনো নামগন্ধই নেই। উঠবেই বা কি করে? কাল সারা রাত শিখা তানজিল করতে করতে মাথা খেয়েছে। না নিজে ঘুমিয়েছে, না সোমাকে ঘুমাতে দিয়েছে। এই মেয়েটা তানজিলকে এত কেন ভালোবাসে সোমা ভেবে পায় না। শিখার ভালোবাসা যতটাই শুদ্ধতম গভীর হবে, ততই যে শিখার কষ্ট তরতর করে বাড়বে। কারণ দিন শেষে তানজিলের সব পরিচয়ের ঊর্ধ্বে সবচেয়ে বড় পরিচয় তানজিল তালুকদার সোমার হাজবেন্ড। এই পরিচয়টা সোমা এড়িয়ে যেতে চাইলেও হয়ে ওঠেনি কখনো, কারণ তানজিলের উপর সেও যে দুর্বল হয়ে যাচ্ছে দিনকে দিন। এদিকে বোন হিসেবে শিখাকেও যে সোমা বড্ড ভালোবেসে ফেলেছে, কি করে জেনে শুনে শিখাকে কষ্ট দিবে সোমা। বাড়ির ডেকোরেশনের কাজ চলছে দুপুর থেকে। সন্ধ্যাবেলা থেকে প্রোগ্রাম শুরু হয়ে যাবে। লোকগুলো খুব দ্রুত কাজ শেষ করার চেষ্টা চালাচ্ছে। পূজা ব্যানার্জি একেবারের জন্য আজ নিচে নামেনি। মনে মনে সে সোমার উপর বড্ড ক্ষেপে আছে। একটু সুযোগ পেলেই হামলে পড়বে সোমার উপর। সন্ধ্যা 7টা বেজে 40 মিনিট, বাড়িতে গেস্টরা অলরেডি চলে এসেছে। শিখা সেই কখন থেকে দরজা বন্ধ করে সোমাকে সাজাতে ব্যস্ত সময় পার করছে। সোমা বিরক্তিতে উসখুস করছে কেবল। নাছোড়বান্দা বোনের হাত থেকে আস্তার কিছুতেই নিস্তার নেই। শিখা হলদে রঙের একটি গাউন পরে নিচে নেমে এসেছে নাচতে নাচতে। এদিক সেদিক তদারকি করছে অভিভাবকের ভঙ্গিমায়। হঠাৎ পেছন ঘোরার সময় নিজের ছোট্ট শরীর ধাক্কা খেল কোনো এক মাস্ক পরা উচ্চ লম্বা পুরুষের চওড়া বুকের সাথে। লোকটির হাতে থাকা ড্রিঙ্কসের গ্লাসের পুরোটা ড্রিঙ্কস গিয়ে পড়ল শিখার ড্রেসের উপর। শিখা অনুনয়ের স্বরে সরি বলতে গিয়ে থেমে গেল একজোড়া জোর ভুরুর দিকে তাকিয়ে। উচ্ছ্বসিত কণ্ঠে বলল, ডাক্তারবাবু না? তানজিল হেসে উত্তর দিল। ইয়া, হাউ আর ইউ প্রিটি গার্ল? শিখা গদগদ কণ্ঠে বলল, ভালো, আপনাকে দেখার পর আরো ভালো লাগছে। তানজিল আর দাঁড়িয়ে না থেকে শিখাকে এড়িয়ে চলে যেতে নিয়ে একটু থেমে গিয়ে বলল। ড্রেসটা চেঞ্জ করে নিও, ভিজে গিয়েছে। শিখা দৌড়ে চলে গেল উপরে নিজের ঘরে। মনে মনে খুশির জোয়ার, ঠোঁট জুড়ে উপচে পড়ছে সুখের হাসি। দুরু দুরু বুকের ধুকভুকানি একটা কথাই বলছে, তোর ডাক্তারবাবু তোকে দেখতে এসেছে পাগলি, শুধু তোকে। কর্নারের চেয়ারে গুটিসুটি মেরে বসে আছে সোমা। আস্থার জীবন নতুন পরিচয় পেতে যাচ্ছে। তার নাম বাবার পরিচয় পরিচিত হবে। যে চুনোপুটি মেয়েকে একটা পিঁপড়েরও চেনার কথা নয়, সেই মেয়েকে এখন সবাই চিনবে। ভাবতে অস্বস্তি ফিল হচ্ছে খুব। সব অতিথিদের অপেক্ষায় প্রহর শেষ করে শেখর ব্যানার্জি স্টেজে উঠলেন। প্রথমে সবাইকে স্বাগতম জানিয়ে উপস্থাপন করলেন নিজের জীবনের সামান্যতম অ্যাচিভমেন্টের গল্প। তারপর গলা ছেড়ে অ্যানাউন্স করলেন তার বড় কন্যা অরূপে ব্যানার্জি ইন্ডাস্ট্রির কর্ণধার সোমার নাম। সবাই করতালির মাধ্যমে সোমাকে স্বাগতম জানালো। ব্যানার্জি স্টেজ থেকে নেমে গিয়ে সোমার হাতে হাত রেখে স্টেজে নিয়ে দাঁড় করালো সম্মানের সহিত। সোমা ব্যানার্জি আমার বড় মেয়ে। আমার কাছ থেকে অনেকটা দূরে থাকার কারণে আপনাদের সাথে পরিচয় করানো হয়নি। আজ আমার মেয়ে ফিরে এসেছে। আমার ইন্ডাস্ট্রি এবং হসপিটালের ভবিষ্যৎ কর্ণধরকে অবশ্যই সবাই সম্মানের সাথে সাদরে গ্রহণ করবেন। একটু থেমে শেখর ব্যানার্জি অ্যানাউন্স করলেন শহরের নামকরা ব্যবসায়ী রায়হান হাওলাদারের নাম। রায়হান বাবা, এদিকে আসো। রায়হান নিজের অর্ধেক খাওয়া ড্রিঙ্কসের গ্লাস রেখে এগিয়ে গেল ব্যানার্জির কাছে। শেখর ব্যানার্জি এবার গলা ছেড়ে আরও একটি খবর অ্যানাউন্স করলেন। আপনারা জেনে খুশি হবেন, রায়হান হাওলাদারের সাথে আমার বড় কন্যা সোমার বিবাহ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি। বাবার মুখে এমন বাক্য শুনে সোমা পা ভেঙে একটু টলে গেল, চোখ দুটো ভরে এলো জলে। শেখর ব্যানার্জি থেমে নেই, উচ্ছ্বসিত কণ্ঠে অ্যানাউন্স করে দিলেন সোমার এঙ্গেজমেন্টের খবর। আমি চাইছি আপনাদের সবাইকে সাক্ষী রেখে রায়হান বাবা আমার মেয়েকে রিং পরিয়ে দিক। তারপর রায়হানের দিকে তাকিয়ে বলল, কি বাবা, তুমি প্রস্তুত তো? রায়হান ঠোঁট প্রশস্ত করে হেসে বলল। আমি কি কখনো আপনার অবাধ্য হয়েছি আঙ্কেল? তারপর নিজের পকেট থেকে একটি বাক্স বের করে সোমার দিকে এগিয়ে তাকিয়ে পড়ল। আই এম রেডি আঙ্কেল। শেখর এবার সোমার মাথায় হাত রেখে বলল, তোমাকে বলেছিলাম না মা, তোমার জন্য সারপ্রাইজ আছে। কেমন লাগলো আমার সারপ্রাইজ? তোমার জন্য আমি বেস্ট একজনকে বাছাই করে নিয়েছি। সোমা ছলছলে চোখে বাবার দিকে তাকিয়ে ভাঙা ভাঙা গলায় জড়িয়ে জড়িয়ে বলল, কিন্তু বাবা। কোনো কিন্তু নয় মা, এই ব্যর্থ বাবার দায়িত্বটুকু পালন করতে দাও। সোমা বাবার অনুরোধের প্রেক্ষিতে চেপে আসা গলায় আরেকটি কথাও উচ্চারণ করতে পারল না। সোমার নীরবতাকে সম্মতি ভেবে রায়হান এগিয়ে এলো রিং পরানোর জন্য। সোমা খামচে ধরল নিজের সফেদ গাউন। সে নিজেই কিছুতেই নিজের হাতে এই রিংয়ের স্থান দিতে পারবে না, কিছুতেই নয়। অনেকক্ষণ রায়হান হাত বাড়ানোর অপেক্ষায় দাঁড়িয়ে থাকার পর যখন দেখলো সোমা হাত বাড়াচ্ছে না, শেখর ব্যানার্জি এগিয়ে গিয়ে সোমার গুটিয়ে রাখা হাত এগিয়ে ধরলেন। সোমার ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে পাথরের মতো দাঁড়িয়ে রইল কেবল। কপালের সন্ধিক্ষণে জমেছে বিন্দু বিন্দু ঘাম।
চাপা কষ্টে নেতিয়ে এসেছে শরীর। মনের বিরুদ্ধে কিভাবে কোনো পরপুরুষের হাতে রিং পড়বে। চোখের সামনে ভেসে উঠল তানজিলের মুখ, আরো বেশি দুমড়ে মুচড়ে আসলো জীর্ণ শীর্ণ বুক। কিন্তু শেষ মুহূর্তে উৎসুক অতিথিদের অবাক করে দিয়ে সুমার পেছন থেকে শক্ত পুরুষালী হাত চেপে ধরল রায়হানের হাত। এমনভাবে মুচড়াতে লাগলো, রায়হান সামলাতে না পেরে হাত থেকে রিংটি ফেলে দিল। শেখর ব্যানার্জির উজ্জ্বল মুখ মুহূর্তে রক্তলাল হয়ে গেল, প্রচন্ড রাগে চেঁচিয়ে উঠল। তানজিল, এই একটি শব্দ ভেতর থেকে নাড়িয়ে দিল সুমাকে। আতকে গিয়ে পেছনে তাকালো ভয়াতুর দৃষ্টিতে। তানজিল নিচের ঠোঁটে মিডল ফিঙ্গার রেখে শেখর ব্যানার্জিকে ইশারা করলো। তারপর আগ্নেয়গিরির মতো ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে ঘুরে দাঁড়ালো সুমার মুখোমুখি। পুরো বাড়ি ভর্তি অতিথিদের সামনে করে বসলো এক অযাচিত কাজ। নিজের ঠোঁট যুগল দিয়ে দখল করে নিল সুমার ঠোঁট। সমস্ত রাগ যে তুগড়ে প্রমাণ করতে ব্যস্ত হয়ে পড়ল। সুমা একমাত্র তার একান্ত ব্যক্তিগত সম্পদ। অন্ধকার ড্রয়িং রুমের লাইটিং এর আলোর বর্ষণ হচ্ছে। স্যুট বুট পরিহিত ফর্মাল ড্রেস আপের একজন সুপুরুষ এবং সফেদ গাউন পরিহিত এক মেঘকন্যার উপর দুহাতে আঁকড়ে ধরা কোমর আর ওষ্ঠ যুগলের মিলন সব মিলিয়ে এক দম বন্ধকর পরিস্থিতি তৈরি করেছে। মধ্যবয়স্ক সদস্যরা করছে কানাঘুষা, ইয়াং ছেলে মেয়ে দিচ্ছে করতালি, পাকা বাচ্চাগুলো দু হাতে চোখ বন্ধ করে আঙুলের ফাঁক গলিয়ে দেখছে তানজিল সুমার অন্তরঙ্গ মুহূর্ত। অপরদিকে সাংবাদিকরা তো উঠে পড়ে লেগেছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ছবি তোলার জন্য। হয়তো কাল সকালের হেডলাইন প্রস্তুতের জন্যই এত প্রচেষ্টা। শেখর ব্যানার্জির রাগ এবার আকাশচুম্বী। চরম পর্যায়ে পৌঁছে তেড়ে আসলো তানজিলের দিকে। নিজের হবুবের সাথে এমন ব্যবহার মেনে নিতে না পেরে রায়হানও তেড়ে এসে তানজিলকে ছাড়ানোর জন্য চেষ্টা করতে থাকে। এমন বিব্রতকর পরিস্থিতি দেখে শেখর ব্যানার্জির গার্ডরা দ্রুত স্টেজে উঠে আসে। সবাই মিলে তানজিলকে সুমার থেকে আলাদা করার জন্য এক প্রকার জবরদস্তি করতে থাকে। প্রায় 15 মিনিটের মাথায় তানজিল সুমাকে ছেড়ে দেয়। সুমা ছাড়া পেয়ে হাঁপানি রোগীর মতো হাঁপাতে থাকে। তানজিলের হাত ধরে টানতে থাকা সবাইকে এক প্রকার ছাড়া মেরে সরিয়ে দিয়ে নিজের ব্লেজার ঠিক করে নিল তানজিল। শেখর ব্যানার্জির রাগে ক্ষোভে দুহাতে টেনে ধরল তানজিলের কলার। নিজেকে লাগাম দাও তানজিল, ও আমার মেয়ে হয়। তানজিল বৃদ্ধা আঙুল দিয়ে ঠোঁটের গার্নিশ মুছে বলল, সো হোয়াট? সুমা আপনার মেয়ে হওয়ার আগেই তানজিল তালুকদারের ওয়াইফ মিসেস তালুকদার। অফ হোয়াইট রঙের একটি লেহেঙ্গা পরে নতুন করে নিজেকে সাজিয়ে গুছিয়ে নিচে নেমে এসেছে শিখা। ক্ষুদ্র মনে তার উপচে পড়ছে সুখের অনুভূতি। ঠোঁটের কোণে ঝুলছে নিদারুণ হাসি। অথচ সব অনুভূতি এক নিমিষে মিথ্যা হয়ে গেল প্রিয় স্বপ্নের মানুষ। প্রেমিক পুরুষের ধারালো কণ্ঠে প্রতিফলিত হওয়া একটি বাক্যে। এত যেন কোনো বাক্য নয়, ধারালো কোনো ছুরিঘাত, যেটা সরাসরি শিখার বুকের বাপাসটায় গিয়ে বিঁধেছে। সর্বাঙ্গে ছড়িয়ে পড়েছে সেই ক্ষতের বিষ। মস্তিষ্ক থেমে থেমে বারবার উচ্চারণ করছে, সুমা তানজিল তালুকদারের ওয়াইফ মিসেস তালুকদার। শিখা দুহাতে নিজের কান চেপে ধরল। এই জঘন্য সত্যিটা তার সহ্য সীমার বাহিরে। চেঁচিয়ে উঠল যন্ত্রণায়, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। বলতে বলতে শিখা লুটিয়ে পড়ল ফ্লোরে। মুহূর্তে বাড়ির শান্তিপূর্ণ পরিবেশে কোলাহল তৈরি হয়ে গেল। পারিবারিক ঝামেলা এড়াতে অতিথিরা যার যার মতো করে চলে যেতে শুরু করলো। পূজা ব্যানার্জি দৌড়ে গিয়ে মেয়েকে বুকের সাথে চাপড়ে ধরে কাঁদতে লাগলেন। এমন পরিস্থিতিতে সুমাও চুপ করে দাঁড়িয়ে থাকতে পারল না, দৌড়ে গিয়ে বসলো বোনের পাশে। সুমাকে আসতে দেখে পূজা পুরোপুরি ক্ষেপে গেলেন। সুমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাজখাই কণ্ঠে চেঁচিয়ে উঠল, কাল সাপ কোথাকার! আমার খেয়ে আমার পরে আমারই এত বড় সর্বনাশ করলি! একদম আমার মেয়ের কাছে আসবি না বলে দিলাম। সুমাকে ফেলে দেওয়ার ব্যাপারটা তানজিলের নজরবন্দি হলো। সঙ্গে সঙ্গে এসে নিজের বাহু ধরে আগলে নিল সুমাকে। পূজা ব্যানার্জি দেখে আঙুল উঁচিয়ে বলল, খবরদার মিসেস ব্যানার্জি, আমার ওয়াইফের গায়ে হাত দেওয়ার মতো ভুল করার কথা মাথায়ও আনবেন না। কড়া গলায় আরো কিছু বলার আগেই ফোন বেজে উঠল তানজিলের। রিসিভ করে কানে ধরতে ওপাশ থেকে আব্রাহামের কণ্ঠ ভেসে এলো, স্কেচের লোকটাকে খুঁজে পেয়েছি তানজিল। তানজিল শক্ত মুখের আদল নরম হয়ে এলো অমনি। আরবিল ফ্ল্যাটে নিয়ে আয়, আমি আসছি। ফোন কেটে সুমার দিকে শীতল দৃষ্টিতে চাইলো তানজিল। সুমার গালে আদুরে হাত রেখে বলল, জাস্ট আজকে রাতের জন্য এদের সাথে থেকে যাও, কাজ শেষ করে তোমাকে নিতে আসবো আমি। সুমা মুগ্ধ হয়ে ফেল ফেল করে তাকিয়ে আছে কেবল। কিছুক্ষণ আগে যে মানুষটার চোখে অগ্নিবর্ষণ হচ্ছিল, অথচ তার বেলায় মানুষটা পুরোপুরি পাল্টে গেল তার দৃষ্টিভঙ্গি। এত কেন ভালোবাসলো লোকটা? কি আছে তার মতো কালো একটা মেয়ের মধ্যে? এই সুন্দর মানুষটার কোনো তাকেই ভালোবাসতে হলো? ভাবনা ছেদ ঘটালো তানজিলের রাগান্বিত কণ্ঠে। আজকে রাতের জন্য আমার সবচেয়ে দামি সম্পত্তি আপনার কাছে আমানত রেখে গেলাম। যদি আমার আমানতের তিল পরিমাণ খেয়ানত হয়, তবে তানজিল তালুকদারের সবচেয়ে ভয়ঙ্কর রূপের সম্মুখীন হতে হবে বলে দিলাম। ইটস নট এ রিকোয়েস্ট, ইটস এ ওয়ার্নিং। শেখর ব্যানার্জিকে এক প্রকার থ্রেট দিয়ে তানজিল বেরিয়ে গেল নিজের কাজে। সন্ধ্যা হতে না হতে মিষ্টি কাপড়ের টুকরো আর সুই সুতো নিয়ে বসেছে। খুব মন দিয়ে নিজের কাজ করছে ব্যস্ত হাতে। সাদা কাপড়ের উপর সুই সুতো দিয়ে লিখছে আলভি আর তার নাম।
আলভি নিজের কাজ রেখে আর চোখে দেখছে মিষ্টিকে। ঠোঁটে ঝুলছে প্রশান্তির হাসি। মিষ্টি যে তার জন্য মনোযোগ দিয়ে রুমাল তৈরি করছে সে দৃশ্য জড়িয়ে দিচ্ছে চোখ। হঠাৎ মোবাইলের স্ক্রিনে টং টাং শব্দ করে ভেসে উঠল তানজিলের পাঠানো মেসেজের নোটিফিকেশন। দ্রুত তোর ফ্ল্যাটে যা, আব্রাহাম ডক্টর স্মিথকে নিয়ে আসছে। আলভি লাফিয়ে উঠল এক প্রকার। ডান হাতে ল্যাপটপ বন্ধ করে প্যান্টের পকেটে ঢুকিয়ে নিল মোবাইল। কোনো কথা না বলেই হাঁটা ধরল বাইরের দিকে। আলভির এমন তাড়াহুড়ো দেখে অবাক হলো মিষ্টি। রাত 9টা বেজে এসছে, কোথায় যাচ্ছিস এখন? কাজ আছে, ফিরতে দেরি হলে ঘুমিয়ে পড়িস। আলভি বেরিয়ে গিয়ে দরজা চাপাতে চাপাতে বলল। ডক্টর স্মিথকে একটি চেয়ারে বসিয়ে গোল হয়ে দাঁড়িয়ে আছে আলভি আর তানজিল। মনের মধ্যে হাজারটা প্রশ্ন, ঠিক কোনটা দিয়ে শুরু করবে বুঝতে পারছে না। কিন্তু তানজিল অধৈর্য, এত ভাবাভাবির সময় নেই। আপনি ডক্টর স্মিথ তালুকদার? ডক্টর স্মিথ চিবুক নামিয়ে নিচের দিকে তাকিয়ে রইল। তানজিল এগিয়ে গিয়ে হাঁটু ভেঙে বসলো স্মিথের নিকট। তারপর দুহাতে আঁকড়ে ধরলো স্মিথের হাত। ভাঙা কণ্ঠে বলল, আপনি আমার বাবা? প্লিজ বলুন, একবার অন্তত বলুন। ছোট থেকে বাবা রাখতে পারেনি, বাবা রাখতে না পারার পিপাসায় বুকটা খা খা করছে। প্লিজ সত্যিটা বলে এই বুকের পিপাসা মিটিয়ে দিন। ডক্টর স্মিথ আর চুপ করে থাকতে পারলেন না। হাউমাউ করে কেঁদে উঠলেন তানজিলকে জড়িয়ে ধরে। আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি এক অযোগ্য পিতা। তানজিল মুহূর্তেই যেন বাচ্চা হয়ে গেল, ফিরে গেল তার শৈশবে। বাবাকে জড়িয়ে ধরিয়ে নিজেও চোখের পানি ছেড়ে দিল। পাথরের বুকে হঠাৎ করে শুরু হলো বর্ষণ। বাচ্চামো কণ্ঠে বলল, আপনি বেঁচে থেকেও কেন দূরে ছিলেন বাবা? কি এমন কারণে নিজের এমন অবস্থা বানালেন? তারপর একটু থেমে দ্রুত ম্যানিব্যাগ থেকে একটি পাসপোর্ট সাইজ ছবি বের করে বলল, আমার বোন কোথায় বাবা? এই ছবি রুবাইশা নামের তো আমার একটা বোন থাকার কথা। আমার বোনকে কেন দূরে সরিয়ে রাখলে বাবা? রুবাইশার কথা উঠতেই ডক্টর স্মিথের কান্নার বেগ বেড়ে গেল। কণ্ঠ থেকে বের হলো না আর একটা শব্দ। তানজিল আবার এগিয়ে গেল তার কাছে। সত্যিটা বলুন বাবা, রুবাইশা কোথায়? আর আপনারই বা এমন অবস্থা কেন? আমেরিকায় তখন পার্কিনসন্স ডিজিজ খুব বেড়ে গিয়েছিল। অথচ এ রোগের অ্যান্টিডট কেউই বানাতে পারছিল না। আমি প্রায় 80% আশা নিয়ে এই রোগের সমাধান বের করি, কিন্তু সরকার মাঝপথে আমার এক্সপেরিমেন্ট বন্ধ করে দিল। আমি তখন চরম হতাশায় ভুগতে থাকি। এদিকে রাবিয়া আবার সন্তান সম্ভাবনা হয়। আমি তার নিরাপত্তার জন্য তাকে বাংলাদেশে পাঠিয়ে দিলাম। রুবাইশাকেও পাঠাতে চেয়েছিলাম, কিন্তু রুবাইশা আমাকে ছেড়ে দিতে চায়নি। প্রথমে না যাওয়ার কারণটা আমি হলো পরে জানতে পারি, রুবাইশা আমেরিকান এক ছেলের সাথে প্রণয়ের সম্পর্ক শুরু করেছে। আমি জেমসের সাথে দেখা করি, কথা বলি। আমার কাছে জেমসকে খুব ভালো লাগে। বেশি ভালো লেগেছে রুবাইশার প্রতি তার ভালোবাসা দেখে। আমি রুবাইশাকে প্রশ্রয় দিলাম খানিকটা। ভালোই ভালোই কেটে গেল কয়েকটি মাস, কিন্তু তারপরে জীবনে নেমে আসা চরম বিপর্যয়। যখন রুবাইশা আর জেমসের সম্পর্ক গভীর থেকে গভীরতম, ঠিক তখনই জেমসের পার্কিনসন্স ডিজিজ ধরা পড়ে। এই খবর শুনে রুবাইশা প্রায় পাগল হয়ে যায়। সে কিছুতেই জেমসকে হারাতে চায় না, তার জন্য যা করতে হয় করবে। এদিকে জেমসের অবস্থা খারাপ হতে থাকে। জেমস ধীরে ধীরে প্যারালাইজ হয়ে যেতে শুরু করে। রুবাইশা আমার কাছে এসে জেমসের প্রাণ ভিক্ষা চায়, তাকে ঠিক করে দিতে হবে বলে, এই রোগের ওষুধ বানাতে বলে। কিন্তু আমি তো ছিলাম অসহায়। যেখানে আমেরিকান সরকার এটিকে নিষেধ করার ঘোষণা দিয়েছে, সেখানে আমি কি করে বেআইনিভাবে এই এক্সপেরিমেন্ট শুরু করি? তারপর এই এক্সপেরিমেন্টের জন্য মেয়ে দরকার, যার শরীরে আমি আমার তৈরিত ডিএনএ স্থাপন করতে পারবো। জেমসের অবস্থা আরো অবনতি দেখে রুবাইশা সিদ্ধান্ত নিল তার শরীরে সে এক্সপেরিমেন্ট করবে। রুবাইশার এমন সিদ্ধান্ত আমি নাকচ করে দেই, কারণ এই এক্সপেরিমেন্টের ফলাফল কি হবে তা আমি নিজেও জানি না। কিন্তু রুবাইশা নাসরবান্দা, জেমসকে বাঁচাতে এসে মরতেও রাজি, যে কোনো রিস্ক নিতে রাজি। কিন্তু আমি বাবা হিসাবে তো আর মেয়ের জীবন সংকটে ফেলতে পারি না, তাই আমি কিছুতেই রাজি হইনি। রুবাইশা আমাকে রাজি করাতে না পেরে সুসাইড করার চেষ্টা করলো। আমি আর রাজি না হয়ে থাকতে পারলাম না। শুরু করলাম এক্সপেরিমেন্টের কাজ। কালেক্ট করলাম প্রয়োজনীয় 3টে ভিন্ন ভিন্ন ডিএনএ। মানুষের ডিএনএর জন্য রুবাইশা সাজেস্ট করলো জেমসকে, যেহেতু সে গর্ভধারণ করবে, সেহেতু এটা যেন তার আর জেমসের সন্তানই হয়।
তার কথা মতোই শুরু করলাম কাজ। জেমসের ডিএনএর সাথে কালেক্ট করলাম আরো 2টোর ডিএনএ। বিষাক্ত সাপ এবং নেকটুয়ের ডিএনএ নিয়েই 3জনে মিলে বাংলাদেশে চলে এলাম। আমি রাবিয়ার সাথে দেখা করার কথা বললে রুবাইশা বারণ করে দেয়, কারণ রাবিয়া কিছুতেই রুবাইশাকে এই এক্সপেরিমেন্ট করতে দিবে না। তাই আমি কোলাহল থেকে দূরে চলে যাই। রাবিয়ার গ্রামের বাড়ি নবাবপুরে। সেখানে নিজের মতো করে ছোট্ট একটা ল্যাব বানিয়ে শুরু করে দেই এক্সপেরিমেন্ট। 3টে ডিএনএর সংমিশ্রণ করে প্রতিস্থাপন করার পর সবকিছু স্বাভাবিক ছিল 6 মাস। আমি নিজের মতো করে সেখানেই জেমসের প্রয়োজনীয় চিকিৎসা করতে থাকি। কিন্তু এক রাতে আমাদেরকে আশাহত করে জেমস মারা যায়। রুবাইশা এবার উন্মাদ হয়ে যায়, কি করবে না করবে ভেবে পায় না। তখন থেকেই অতিরিক্ত মানসিক স্ট্রোকের কারণে রুবাইশা বিছানায় পড়ে যায়। তার পেটে যত বাড়তে থাকে ততই তার অবস্থা খারাপ হতে থাকে দিনকে দিন। আমি অসহায় পিতা মেয়ের এমন অবস্থা নিজ চোখে দেখতাম আর চোখের পানি ফেলতাম। একদিন রাতে রুবাইশা প্রসব বেদনা ওঠে। ব্যথার সাথে সাথে তার সমস্ত শরীর নীল বর্ণ হতে শুরু করে। আমি উপায় না পেয়ে দিক বেদিক শূন্য হয়ে গ্রামের একজন দায়ী বুড়োকে খবর দেই। তিনি এসে অনেক কষ্টে বাচ্চার প্রসব করায়। আমি বাইরে দাঁড়িয়ে কেবল আল্লাহকে ডাকতে লাগলাম, কিন্তু আল্লাহ তাআলা সেদিন আমার সহায় হলো না। আমার রুবাইশা মা আমাকে ছেড়ে চলে গেল, আমাকে একা করে নিঃস্ব বানিয়ে চলে গেল। আমাকে উপাধি দিয়ে গেল এক অপরাধী বাবার। দায়ী বুড়ির কোলে নীলবর্ণ এক মৃত সন্তান দেখে আমি ভিতর থেকে চূর্ণ বিচূর্ণ হয়ে গেলাম। কাপা হাতে কোলে নিলাম আমার মেয়ের দিয়ে যাওয়া শেষ চিহ্নকে। কি করব কিছুতেই ভেবে পাচ্ছিলাম না। নিজের কোলে নবজাতক বাচ্চাকে শুধুমাত্র একটা এক্সপেরিমেন্ট, যার জন্য আমার মেয়েকে সারা জীবনের মতো হারাতে হলো। আমি রাগে ক্ষোভে মৃত নীলবর্ণ বাচ্চাটিকে ফেলে দিয়ে আসলাম ডোবার পারে। নিজে একা একা সারলাম মেয়ের জানাজা নামাজ। তারপর আমার আদরের রুবাইশা মাকে শুইয়ে দিয়ে এলাম মাটির ঘরে। মেয়েকে হারিয়ে আমার আর বাঁচার ইচ্ছে হলো না। সিদ্ধান্ত নিলাম সুসাইড করব। ঘরের সিলিং ফ্যান বাঁধালাম রুবাইশার গায়ে জড়ানো ওড়না। ফাঁস লাগানোর তোড়জোড় করতেই বাইরে থেকে ভেসে এলো গ্রামের লোকজনের চেঁচামেচির আওয়াজ। তার সাথে ভেসে এলো কোনো এক বাচ্চার চিৎকারের শব্দ। আমি দৌড়ে চলে গেলাম বাইরে। গ্রামের মানুষের পিছু নিতে গেলাম ওয়াহিদ বাড়িতে। সেখানে গিয়ে ওবায়দুল ওয়াহিদের কোলে আমার ফেলে আসা সেই নীলবর্ণ ছোট্ট বাচ্চাটাকে রেখে কেঁপে উঠল শরীর। কোথায় সে নীলবর্ণ, শরীর কোথায়, কি সব স্বাভাবিক। এ যেন স্বাভাবিক এক মানব সন্তান। স্মিথের কথা শুনে আলবি হাঁটু ভেঙে বসে পড়ল, আহত কণ্ঠে বলল, তাহলে আপনি বলতে চাইছেন আমি আপনার মেয়ে রুবাইশার এক্সপেরিমেন্টাল সন্তান? স্মিথ আর কিছু বলে কাঁদতে থাকে অনবরত। তানজিল নিজের শক্ত হাতে থাবা মারে ইটের দেওয়ালে। আপনি এত বড় একজন ডক্টর হয়ে কি করে করতে পারলেন এটা? আপনি জানেন আপনার এক্সপেরিমেন্টে কত পরিমাণ ভুল ছিল? না জেনে একটা ভুল এক্সপেরিমেন্টের জন্য আমার বোনের জীবনটা শেষ করে দিলেন। আমার স্বাভাবিক জীবনটাও যে শেষ হয়ে গেল তানজিল। আমি কি, আমার অবস্থা ঠিক কি হতে পারে? যে আমাকে বানিয়েছে সে নিজেও জানে না। বুঝতে পারছিস আমার ফিউচার কতটা ভয়ঙ্কর? ডক্টর স্মিথ আবার বলতে শুরু করলেন, তোমাকে পুরো স্বাভাবিক দেখে আমার মাথা ঘুরে গেল। তোমাকে নিয়ে এবার এক্সপেরিমেন্ট শুরু করলাম গবেষণা। তারপর জানতে পারলাম তোমার 30 বছর পূর্ণ হলে তোমার মধ্যে সিমটম দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। তানজিল ভাবুক কণ্ঠে বলল, আজ কত তারিখ আলবি? আলবি ভেজা কণ্ঠে উত্তর দিল, 18/6/2024। তার মানে কাল আমার জন্মদিন, আর কালই আমার সাথে ভয়ঙ্কর কিছু হতে যাচ্ছে। তানজিল চেপে ধরল আলভির কাঁধ। আমি তোর কিছু হতে দিব না আলবি। অথচ তুইও জানিস না আমার সাথে ঠিক কি হতে যাচ্ছে। হঠাৎ করে উঠে বসলো আলভি, কি মনে করে ডক্টর স্মিথকে প্রশ্ন ছুড়ল আবারও। ডক্টর স্মিথ বড় করে নিঃশ্বাস ছাড়ল। মনে আছে মিস্টার রোড অ্যাক্সিডেন্ট হওয়ার পর তুমি মিস্টারকে ব্লাড দিয়েছিলে? অথচ তুমি জানতেও না তোমার রক্ত কোনো স্বাভাবিক মানুষের রক্ত নয়। অর্থাৎ তোমার শরীরের রক্ত স্বাভাবিক থাকলেও বয়স বৃদ্ধির সাথে সাথে রক্তের প্রক্রিয়ায় ভিন্নতা তৈরি হচ্ছিল ধীরে ধীরে। আর সেই রক্ত তুমি মিষ্টিকে ডোনেট করেছো।
তার মানে আপনি বলতে চাইছেন আবার রক্তে মিষ্টির ক্ষতি হতে পারে? ক্ষতি হওয়ার আশঙ্কা থেকেই তোমাকে রেখে ওর পিছু নিয়েছিলাম আমি। এক রাতে তোমাকে ঝামেলার কারণে তারা গ্রাম ছাড়তে যাচ্ছিল, কিন্তু ছাড়া হয়ে ওঠেনি। মাঝপথে পুলিশ অফিসার তার বাবা মাকে খুব বাজেভাবে হত্যা করে। চোখের সামনে নিজের বাবা মায়ের এমন নির্মল হত্যাকাণ্ড দেখে মানসিক ভারসাম্য হারায় মিষ্টি। আর সেখান থেকে উদ্ধার করে আমি তাকে মেন্টাল হাসপাতালে রেখে দেই। দীর্ঘ 5 বছর কেটে যাওয়ার পর একদিন তার খবর নিতে গিয়ে শুনি তার নাকি সব মনে পড়ে গিয়েছে এবং সে হাসপাতাল থেকে চলেও গিয়েছে। ব্যানার্জি বাড়িতে আজকাল রাত্রির মতো ভয়ঙ্কর একটি রাত অতিবাহিত হচ্ছে। শিখা উম্মাদের ন্যায় আচরণ করছে শুধু, সুমাকে আক্রমণ করতে আসছে বারবার। কেন এমন করলে দিদি? তুমি জানো না ডাক্তারবাবুকে ছাড়া আমি বাঁচবো না? কেন করলে এমন? আমার ডাক্তারবাবুর জীবন থেকে সরে যাও তুমি। আমার ডাক্তারবাবুকে ফেরত দাও। মরে যাব দিদি, মরে যাব আমি। পূজা মেয়েকে কিছুতেই শান্ত করতে পারছে না। শিখা মাকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। হো মামুনি, তুমি কিছু বলো না। আমার ডাক্তারবাবু শুধু আমার। আমি ডাক্তারবাবুকে না পেলে সব শেষ করে দেব বলে দিলাম। সুমা ছুটে আসে বোনকে সান্ত্বনা দেওয়ার জন্য, কিন্তু তার আগে ঠাস ঠাস চর বসিয়ে দেয় পূজা। তোমাকে কতবার বলতে হবে আমার মেয়ের আশেপাশে আসবে না, আর আমার মেয়েটাকে শেষ করে দিলে এক্কেবারে। গালে হাত থেকে সুমা ছলছল চোখে বাবার দিকে চাইলো। শেখর ব্যানার্জি দুই মেয়ের এমন অবস্থা দেখে নির্বাক। নিজের এত বড় শত্রুর জন্য নাকি দুই বোনের মধ্যে দ্বন্দ্ব ভাবতেই কেমন লাগছে তার। এদিকে শিখা থেমে নেই, অনবরত চিৎকার করে কাঁদতে লাগলো ডাক্তারবাবুর জন্য। পূজা সহ্য করতে পারলো না আদরে মেয়ের এমন দুর্দশা। শিখাকে ছেড়ে দিয়ে চেপে ধরলো সুমা চুলের মুঠি। আমার মেয়ের ভালোবাসা কেড়ে নেওয়ার এত শোক তোর? আজকেই তোর বিয়ে দিয়ে দিব আমি। ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন, একা একা শুধু অকারণে ঝরে বৃষ্টি এমন। আজও তাই অবাক রঙে কে যাই, সাদা কালো রং মাখা ফানুষের মুহূর্ত রাঙাই। ভীষণ কালো মেঘ পুরে ছাই আবেগে আজও তাই, অবাক জোছনায় পোড়া চোখ তবুও সাজাই। এই সন্ধ্যায় দু চোখ সাগরে বুকের পাজরে ভেসে যায়, অবাক জোছনায় লুকিয়ে রেখেছি ভেজা চোখ দেখাইনি তোমায়। এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায়। পূজা ব্যানার্জির এমন কথায় চমকে উঠল সুমা, যে চড়াও হলো মাথায়। তেজি কণ্ঠে বলে উঠল, মুখ সামলে কথা বলবেন মিসেস ব্যানার্জি। আমি আপনার নিজের মেয়ে নই যে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিবেন। নিজের মেয়ে না দেখেই তো আমার মেয়ের সাথে এমন বেইমানি করে ফেললি। তুই কি ভেবেছিস আমার মেয়ের ভালোবাসাকে এত সহজে কেড়ে নিবি? তানজিলের বউ হবে আমার মেয়ে, শুধু আমার মেয়ে। আজকেই তোকে তানজিলের জীবন থেকে সরানোর ব্যবস্থা করব আমি। শিখর ব্যানার্জি রেগে গিয়ে বললেন, কি করছো পূজা? ভুলে যেও না তানজিল আমার শত্রু। তাকে আমি কিছুতেই আমার কোনো মেয়ের জন্যই মেনে নিব না। তানজিল তালুকদার একটা চরিত্রহীন বেপরোয়া উশৃঙ্খল ছেলে, প্রতিদিন যার আনাগোনা কোনো না কোনো নারীর বিছানায়। আমি তার চেয়ে বেশি অভিজ্ঞ হয়েছে, আমাকে সামান্যতম মূল্যায়ন করে না। সবচেয়ে বড় কথা, তার রিসার্চের চক্করে আমার প্রাণ যেতে বসেছিল। এমনকি তার ফর্মুলার জন্য দেশি বিদেশি কূটনীতি করা তার পেছনে পড়েছে। এমন অনিশ্চিত ইউনিভার্স বিপদের মুখে আমি আমার মেয়েদেরকে কিছুতে ছেড়ে দিতে চাইছি না। পূজা ধমকে উঠল এবার। এই প্রথম জোরালো কণ্ঠে স্বামীর মুখের উপর নির্দ্বিধায় কথা বলল। একদম চুপ করে থাকো তুমি। এই মেয়ের হয়ে একটা কথাও বলবে না। এই মেয়েকে এত উঁচুতে তুলতে বারণ করে দিয়েছিলাম, দেখলে তো? ঠিক যতটা উঁচুতে তুলতে চেয়েছিলে ঠিক ততটাই নিচে নামিয়ে দিয়েছে তোমাকে। যদি লজ্জা থেকে থাকে তবে চুপ করে আমি কি করছি সেটা দেখো।
শেখর ব্যানার্জি চুপ হয়ে গেলেন। যে পূজা আজ অব্দি কখনোই তার মুখের উপর কথা বলেনি, সেও কিনা আজ তার সাথে এভাবে কথা বলছে। সবটাই হলো সুমার জন্য। এতদিনের মান সম্মান সব ধুলোয় মিশে গেল এক মুহূর্তে। শেখর ব্যানার্জি আর টু শব্দ করলেন না, সোজা সিঁড়ি ভেঙে নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। পূজা এগিয়ে গেল রায়হানের দিকে। এখন এই মুহূর্তে সুমাকে বিয়ে করতে পারবে তুমি? না করতে চাইলে সমস্যা নেই, তুমি না করলে অন্য কেউ সুমাকে বিয়ে করবে। আজ আমি তানজিলের জীবন থেকে বের করেই ছাড়বো।